স্বামী বিবেকানন্দ একাধারে সাধক, পরিব্রাজক, সন্ন্যাসী, সংগঠক, দার্শনিক, ধর্মপ্রচারক, সাহিত্যিক, আড্ডাবাজ এবং সুরসিকও। তিনি রসিক প্রবর ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের চেলা, রসিক পুরুষ শ্রীযুক্ত বিশ্বনাথ দত্তের পুত্র। কাজেই তিনি যে সুরসিক হবেন তাতে আর বিচিত্র কী? তবে স্বামীজির রসিকতায় উইটের পরিচয় যতটা আছে তার চেয়ে খুনসুটির পরিমাণ আছে বেশি। তার অন্তরে একটি সরল অথচ দুরন্ত শিশু যে আজীবন বাস করত, তার সুমধুর পরিচয় বহন করে তার এই খুনসুটিগুলি। গুরু শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের রসিকতায় ছিল উইটের দিলখোশ। স্বামীজির পরিব্রাজক জীবনের বিভিন্ন ঘটনায় তার যথেষ্ট পরিচয় মেলে। তিনি যেখানেই যেতেন সাধুসঙ্গের জন্য আকুল হতেন। একবার ঋষিকেশে ঘুরতে ঘুরতে আলাপ করতে গেলেন এক সাধুর সঙ্গে। সাধু সব ছেড়ে প্রথমেই তার সম্প্রদায়ের খোঁজে লাগলেন। জিজ্ঞেস করলেন, গিরি না পুরী? তাই শুনে স্বামীজি মুচকি হেসে জবাব দিলেন, কচুরি। তবে স্বামীজি খুনসুটির উত্তরাধিকার পেয়েছিলেন পিতা বিশ্বনাথ দত্তের কাছ থেকে। কেননা ছেলেমেয়েরা অন্যায় দুষ্টুমি করলে তাদের মেরে ধরে শিক্ষা দেওয়ায় বিশ্বাস করতেন না বিশ্বনাথ দত্ত। শিক্ষা দিতে তিনি উল্টে আশ্রয় নিতেন খুনসুটিরই। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের তিরোধানের পর তাঁর শিষ্য এবং অনুগামীদের সঙ্গে বেঁধে স্বামীজি যখন গড়ে তুললেন মঠ, তখন মঠের অনুশাসন এবং সন্ন্যাসীদের কৃচ্ছ শেখাতে স্বামীজি পিতার দেখানো পথটিরই আশ্রয় নিলেন। মঠ তখন তৈরি হয়েছে বটে, তবে নিজস্ব স্থান জোটেনি। চলছে নীলাম্বর মুখার্জির আশ্রয়ে। তাতেই স্বামীজির জ্ঞান ও ব্যক্তিত্বের টানে শ্রীরামকৃষ্ণ দর্শনের সন্ধানে অনেকগুলি শিক্ষিত যুবা গৃহত্যাগ করে মঠে ব্রহ্মচারী হয়ে যোগ দিয়েছেন। স্বামীজি তাদের শাস্ত্র শিক্ষা দিচ্ছেন, শরীর শিক্ষা দিচ্ছেন। একদিন হলো কি, রাত্রি 2টো অবধি তাদের 2টো দলে ভাগ করে পুনর্জন্ম বিষয়ে বেদান্তের ফ্যাকরা তুলে বিষম তর্ক বাঁধিয়ে বেশ আমোদ উপভোগ করলেন। তারপর তাদের শুতে পাঠালেন। স্বামীজির রাত্রে তেমন ঘুম হতো না। খানিক এপাশ ওপাশ করে তিনি 4টের আগেই বিছানা ছেড়ে উঠে পড়লেন। তারপর গুনগুন করে গান গেয়ে খানিক পায়চারি করে 4টে বাজিয়ে স্বামী অখণ্ডানন্দজিকে ঘুম থেকে তুললেন। তিনিই সকালে ঘণ্টা বাজিয়ে সকলকে ঘুম থেকে তোলেন। তাই স্বামীজি তাকে বললেন, দে বেটা ঘণ্টা বাজিয়ে সবাই উঠে পড়ুক। কিন্তু অখণ্ডানন্দজি ঘড়ি দেখে সবে 4টে বাজে, এই তো খানিক আগেই 2টোর সময় সকলে ঘুমোতে গেল, এখনই তুলব? যেই না সেই কথা স্বামীজিকে বলা, অমনি স্বামীজি তিরিক্ষি হওয়ার ভান করে বললেন, হ্যাঁ তুলবি, 2টোর সময় শুয়েছে বলে 6টায় উঠতে হবে নাকি? ঘুমোবার জন্য তো আর মঠ করা হয়নি। ঘণ্টা বাজাবি না আমিই বাজাবো? এরপর অখণ্ডানন্দজি আর কী বা করেন, দিলেন ভোর রাতে সজোরে ঢং ঢং করে ঘণ্টা বাজিয়ে। অমনি সাধের কাঁচা ঘুমটি ভেঙে সকলেই বেশ তিরিক্ষি হয়ে হইরে হাইরে করে তেড়ে এলেন। কিন্তু সামনেই স্বামীজিকে হো হো করে হাসতে দেখে প্রত্যেকেই বেশ দমে গিয়ে লজ্জিত হলেন। আসলে কৃচ্ছের শিক্ষা দিতে কঠোর হতেই হয়। সেই কঠোরতার সঙ্গে যদি রসময় আত্মীয়তার সম্পর্ক থাকে, তাহলে সেই শিক্ষা গ্রহণ করতে দেরি হয় না। স্বামীজি এটা বেশ ভালোভাবেই জানতেন। তাছাড়া এসব তার গুণাবলীর একটা দিকও বটে। তাই মঠের ছোট বড় কারোর প্রতি কোনো ভেদ তাঁর ছিল না। সকলকেই তিনি সমান চোখে দেখতেন। নিজে যেমন খুনসুটি করতে পছন্দ করতেন, তেমনি অন্যের খুনসুটির মধ্যে যদি সদুদ্দেশ্য থাকতো তবে তাকেও তিনি প্রশ্রয় দিতেন। সত্যি বলতে কি, যেখানে শিক্ষা সেখানেই তিনি, যেখানে আনন্দ সেখানেই তিনি। শিক্ষা দিয়ে প্রতিকূলতার মাঝে বিবেক ও আনন্দকে জাগিয়ে রাখাই যে তাঁর ব্রত। কেননা তিনি যে বিবেকানন্দ। আনন্দময় স্বামীজি, প্রাণোচ্ছল স্বামীজি, রসিক স্বামীজি, প্রেমিক স্বামীজি, এরকম কত না ছবি তাঁর জীবনীর অ্যালবামে ধরা আছে, যা দেখতে দেখতে কখনো হাসতে হয়, কখনো কাঁদতে হয়, কখনো বা চিন্তামগ্ন হতে হয়। পাশ্চাত্যে ধর্মযাজকদের ইমেজ, তারা গম্ভীরাত্মা। স্বামীজি একেবারেই তার বিপরীত।
তার হাসির রসিকতার যেন বিরাম নেই। সেই রূপ দেখে একজন পাশ্চাত্যবাসীর বিস্মিত প্রশ্ন, স্বামীজি আপনি কি কখনো গম্ভীর হন না? গম্ভীর হয়ে স্বামীজির চটজলদি জবাব, হইবই কি যখন পেট কামড়ায়, বলেই আবার হাসি। পাশ্চাত্যে খ্রিস্টান ধর্মযাজকদের অপপ্রচারের ফলে আমেরিকা ইউরোপের সাধারণ মানুষদের ভারতবর্ষ সম্বন্ধে আজগুবি সব ধারণা। যখনই সুযোগ এসেছে স্বামীজি তীব্র পরিহাস করে সেসব ধারণা নস্যাৎ করতে চেয়েছেন। কয়েকটা নমুনা উল্লেখযোগ্য। একজনের প্রশ্ন ছিল, স্বামীজি আমি শুনেছি ভারতে শিশুদের নদীতে ফেলে দেওয়া হয়। স্বামীজির জবাব, ঠিক, শৈশবে আমাকেও ফেলে দেওয়া হয়েছিল, কিন্তু আমি এমনই মোটা ছিলাম যে কুমির আমাকে খেতে পারেনি। আর একবার একজন মহিলা শ্রোতার প্রশ্ন, স্বামীজি ভারতে তো বেছে বেছে মেয়েদের গঙ্গায় ফেলে দেওয়া হয় শুনেছি। স্বামীজি জবাব দিলেন, ম্যাডাম আপনি ঠিকই শুনেছেন, সেজন্যই তো সে দেশে এখন প্রসবের দায়িত্ব পুরুষরাই নিয়েছে। আবার কখনো তার পরিহাসপূর্ণ জবাবে এমন গভীরতা থাকতো যে বুঝতে গেলে ভাবতে হতো। ভ্রমণকালে স্বামীজি কখনো স্টিমার বা ট্রেন ধরার জন্য ব্যস্ততা প্রকাশ করতেন না, ফলে গাড়ি ফেল করার ঘটনা মাঝে মাঝেই ঘটত। এ নিয়ে তার পাশ্চাত্যে ভ্রমণ সঙ্গীরা কখনো কখনো অনুযোগ করতেন, বলতেন, ইন্ডিয়ানস হ্যাভ নো সেন্স অফ টাইম। স্বামীজি উত্তর দিতেন, বিকজ উই লিভ ইন ইটার্নিটি, অল টাইম বিলংস টু আস। স্বামীজির পরিহাস যে সবসময় কথার মধ্যেই সীমাবদ্ধ থাকত তা নয়, প্র্যাকটিক্যাল জোকসেও তিনি ছিলেন সিদ্ধহস্ত। বেলুড় মঠের একটি ঘটনা। জোসেফিন ম্যাকলাউড তাঁর পাশ্চাত্যের অনুরাগিনীদের মধ্যে অন্যতম। স্বামীজি তাকে আদর করে জো বলে ডাকতেন। মর্যাদাপূর্ণ তাঁর আচার আচরণ, এটিকেট সম্বন্ধে সদা সচেতন। স্বামীজির একবার ইচ্ছে হলো তাকে নিয়ে মজা করার। স্বামী শুভদানন্দ মহারাজ, তার সরলতা ও অল্প বয়স্কতার জন্য তিনি গুরুভাই হলেও স্বামীজি তাকে খোকা বলে ডাকতেন। স্বামীজি তাকে একদিন ডেকে বললেন, খোকা তুই এই খাবারটা জোকে দিয়ে আয়, সে তোকে নিশ্চয়ই থ্যাংক ইউ বলবে, তুই তার উত্তরে ডোন্ট কেয়ার বলে চলে আসবি। এ একেবারেই এটিকেট বিরুদ্ধ ব্যবহার। সরল শুভদানন্দ মহারাজ এসব কিছুই সন্দেহ না করেই স্বামীজির আদেশ পালন করে জিনিসটা জোসেফিনকে দিয়েছেন। জোসেফিন তৎক্ষণাৎ থ্যাংক ইউ বলেছেন। শুভদানন্দজিও স্বামীজির শেখানো কথা ডোন্ট কেয়ার বলে অ্যাবাউট টার্ন। দেখতে না দেখতে ভীষণ উত্তেজিত হয়ে স্বামীজি ঠিক যেমনটি আন্দাজ করেছিলেন, জো হাঁপাতে হাঁপাতে স্বামীজির কাছে এসে রেগে ফেটে পড়েছেন। বলছেন, হোয়াট রাইট দিস ল্যাড হ্যাজ টু হিউমিলিয়েট মি। জোয়ের মূর্তি দেখে স্বামীজির কি হাসি। আর একটি ঘটনা, গিরিশবাবুর সঙ্গে স্বামীজির কথা চলছে। স্বামীজি একসময় বললেন, দেখো জিসি। স্বামীজি গিরিশবাবুকে জিসি বলে ডাকতেন। তুমি যাই বলো 3.5 হাতের মধ্যে সেই বিরাট পূর্ণ ব্রহ্ম কখনো আসতে পারেন না। গিরিশচন্দ্র বললেন, হ্যাঁ হয়, কেন হবে না? তর্ক শুরু হলো। কেউই নিজের মত ছাড়তে রাজি নন। ক্রমে বিতর্ক উচ্চগ্রামে উঠল। দুজনেই তো অসাধারণ ধী সম্পন্ন পণ্ডিত এবং বাকযুদ্ধে নিপুণ। স্বামীজি শান্তভাবে কথা বলে যাচ্ছেন, কিন্তু গিরিশচন্দ্র ঘোষ ক্রমেই উত্তেজিত। বহুক্ষণ কেটে গেল। গিরিশচন্দ্র ঘোষ আর নিজেকে সামলে রাখতে পারছেন না। স্বামীজিও গিরিশচন্দ্রকে ক্রমে ক্রমে আরও উত্তেজিত করে তুলছেন। শেষে গিরিশচন্দ্র ঘোষ চিৎকার করে মাটিতে হাত চাপড়ে বলে উঠলেন, হ্যাঁ রে শালা, এসেছে, আমি দেখেছি। স্বামীজি তৎক্ষণাৎ উঠে গিরিশচন্দ্র ঘোষকে আলিঙ্গন করলেন। দোতলা থেকে সিঁড়ি দিয়ে নামার সময় স্বামীজি বাবুরাম মহারাজকে বলছেন, জিসির সাথে দুটো ফলস্টক করা গেল। আমার গুরুর এমন একজন শিষ্য আছে যাকে বিশ্বাসের অতল পাহাড় থেকে কেউ নামাতে পারবে না। আর স্বামীজির ভালোবাসা, তার কি তুলনা আছে? সাগরের উপমা সাগর, আকাশের উপমা আকাশ। তেমনি স্বামীজির ভালোবাসার উপমা স্বামীজিরই ভালোবাসা। ভালোবাসার আকর্ষণেই তার জন্ম, আর ভালোবাসাতেই তার স্থিতি।
ভালোবাসার প্রেরণাতেই তার দেহধারণ থেকে দেহত্যাগ পর্যন্ত শুধু দিয়ে যাওয়া, বিনিময়ে কিছুই না চাওয়া। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ মন্তব্য করেছেন, স্বামীজির ছিল সব প্রেমের দৃষ্টিতে কাজ, আমরা তাতে দাগ বুলাচ্ছি মাত্র, তাও হয়ে উঠছে না। সেবক কানাই মহারাজ স্বামীজির সেবা করতে করতে ক্লান্ত হয়ে তার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়েছেন। স্বামীজি দীর্ঘক্ষণ স্থির হয়ে শুয়ে থেকেছেন যাতে ক্লান্ত সেবকের ঘুম না ভাঙে। স্বামীজির শিষ্য অচলানন্দজি লিখছেন, স্বামীজি যখন তার শিষ্যদের বাবা বাবা বলে সম্বোধন করতেন তখন যে কি আনন্দ হতো তা বলে বোঝানো যাবে না। স্বামীজির ভালোবাসার সংস্পর্শে অল্পক্ষণের জন্যেও যারা এসেছেন তারা আর কখনো তা ভুলতে পারেননি, বর্ণনা করতেও পারেননি তার গভীরতা। বেলুড় মঠে এক মাতাল মাঝে মাঝে আসতো এবং নাচ গান করত। তাকে জয় মা কালী বলে ডাকা হতো। একদিন মঠে স্বামীজি তার দোতলার ঘরে আছেন, এমন সময় হঠাৎ জয় মা কালীর আবির্ভাব। সে নেচে গেয়ে সবাইকে খুব করে হাসিয়ে চলে গেল। স্বামীজি তার নিজের ঘরে থাকলেও মঠে কোথায় কি হচ্ছে সব টের পেতেন। একটু পরে খোঁজ নিচ্ছেন, লোকটা যে তোদের এত আনন্দ দিয়ে গেল তাকে কি দিলি? যখন বলা হলো তাকে 4 আনা দেওয়া হয়েছে, তখনকার দিনে অবশ্য 4 আনা কমপক্ষে এখনকার 100 টাকার সমান, তখন স্বামীজি রেগে গিয়ে বললেন, কি, যে লোকটা লাখ টাকার আনন্দ দিয়ে গেল তাকে মাত্র 4 আনা দিয়েছিস? তারপর একজনকে 1 টাকা দিয়ে বললেন, যা লোকটাকে এই টাকাটা দিয়ে আয় আর ভালো করে খেতে বলিস। স্বামীজি মাতালকে মদ খাওয়ার জন্য টাকা দিচ্ছেন দেখে সাধুরা অবাক হলেন। একবার ট্রেনে যাচ্ছেন স্বামীজি, একটি স্টেশনে গাড়ি থেমেছে। কানাই মহারাজ, পরে স্বামী নির্ভয়ানন্দজি মহারাজ এসে খোঁজ খবর নিচ্ছেন। একটি মুসলমান ফেরিওয়ালা চানা সেদ্ধ বিক্রি করছে। স্বামীজি যে কম্পার্টমেন্টে ছিলেন তার সামনে বারবার আনাগোনা করছে। অমনি স্বামীজি ব্রহ্মচারীকে ডেকে বললেন, ছোলা সেদ্ধ খেলে বেশ হয়। ছোলা সেদ্ধ বেশ স্বাস্থ্যকর জিনিস। স্বামীজির মনোভাব বুঝে ব্রহ্মচারী তাকে ডেকে একটি ঠোঙা নিলেন। জিনিসটির দাম হয়তো 1 পয়সা, কিন্তু স্বামীজি তাকে কিছু সাহায্য দিতে চান বুঝে ব্রহ্মচারী তাকে দিলেন একটি সিকি। স্বামীজি তাকে ডেকে জিজ্ঞেস করলেন, কিরে, কত দিলি? ব্রহ্মচারী বললেন, 4 আনা। স্বামীজি বলে উঠলেন, ওরে, ওতে ওর কি হবে, দে, একটা টাকা দিয়ে দে, ঘরে ওর বউ আছে, ছেলেপিলে আছে। একটু পরে বলছেন, আহা, আজ বোধহয় বেশি কিছু হয়নি, তাই দেখছিস না, 1st 2nd ক্লাসের সামনে ফেরি করছে। ছোলা অবশ্য কেনাই হলো ওই পর্যন্ত, দাঁতেও কাটলেন না স্বামীজি। ওইটুকুই ছিল তার বিশেষত্ব, মন্তব্য করছেন স্মৃতিচারক মনমথনাথ মুখোপাধ্যায়। স্মৃতিচারণা করতে গিয়ে মনমথনাথ মুখোপাধ্যায় বলছেন, যখন যা ভাবতেন তার অনেক গভীর পর্যন্ত ভাবতেন স্বামীজি। আমরা দেখি জিনিসটার কত দাম হওয়া উচিত, 1 পয়সা কি 2 পয়সা, আচ্ছা 1 আনা দিয়ে দাও, তার জায়গায় 4 আনা দিলে যথেষ্ট হলো বলে মনে করি। কিন্তু স্বামীজি ভাবছেন, আহা, তার কত অভাব, কত পোষ্য, অন্তত একটা দিনের জন্য তারা সকলে খেতে পাক। তার প্রাণের এই আহা তাকে যে কত ব্যথিত পীড়িত করে তুলত তা তার সেবকরাই শুধু জানতেন। এ কথা সত্য যে সাধারণভাবে স্বামীজি সকলের সাথে সদয়ভাবে ব্যবহার করতেন। উত্তেজিত হওয়ার কারণ থাকলেও সাধারণত উত্তেজিত হতেন না, কিন্তু নিজের গুরুভ্রাতা বা শিষ্যদের সঙ্গে তা দেশি বা বিদেশি উভয় ক্ষেত্রেই সে কথা তিনি মেনে চলতেন না। প্রয়োজনে অত্যন্ত কঠোর ভাব ধারণ করতেন। তা করতেন তাদের সংশোধনের জন্য, তাদেরই মঙ্গল সাধনের জন্য। তার প্রেমে তাই আঘাত ছিল, কিন্তু অবহেলা ছিল না। আবার বলতেন, আমি যাকে যত ভালোবাসি তাকে তত বকি। আমেরিকায় থাকাকালীন বিশেষত মহিলারা কেউ কেউ তার প্রায়শই প্রতিকূল অবস্থার এবং কঠোর জীবনযাপনের মধ্যে কিছুটা স্বাচ্ছন্দ্য বিধানের জন্য আপ্রাণ চেষ্টা করতেন। তাদের মধ্যে একজন ছিলেন মিস এলেন।
এলেন প্রতিদিন বহুদূর থেকে এসে তার রান্নাবান্না ও গৃহস্থলীর কাজ করতেন। তাছাড়া বক্তৃতার ব্যবস্থাদি করা, নোট লেখা ইত্যাদিও করতেন। একদিন স্বামীজি দেখছেন এলেন একটা ঘরে বসে নিঃশব্দে কাঁদছেন। স্বামীজি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে এলেন, কাঁদছো কেন? এলেন বললেন, আমার মনে হয় আমি কিছুতেই আপনাকে সন্তুষ্ট করতে পারছি না। অন্য কেউ বিরক্ত করলেও আপনি আমাকেই বকেন। সঙ্গে সঙ্গে স্বামীজি বলে উঠলেন, অন্য লোকেদের বকবো কী করে? আমি তো তাদের ভালো করে চিনিই না, আর ওদের কিছু বলতে পারি না বলেই তো তোমায় এত বকাবকি করি। তা যদি নিজের জনকেই বকতে না পারি, তার কাকে বকবো বলো? এই ঘটনার পর থেকে মিস এলেন স্বামীজির একটু বকুনি খাওয়ার জন্য হাঁ পিত্তেশ করে বসে থাকতেন, কারণ তিনি বুঝেছিলেন এই তিরস্কারই স্বামীজির ভালোবাসার প্রকাশ। স্বামী অচলানন্দজি মহারাজ লিখছেন, স্বামীজি যখন প্রচণ্ড ক্রোধ প্রকাশ করতেন তখনও তার মধ্যে এক মাধুর্য থাকত। যদিও তা বকুনি শোনা মানুষের হৃদয়ঙ্গম করা সবসময় সহজ ছিল না, আর সে বকুনির ভাষা ছিল একেবারে নিজস্ব। একটা নমুনা দেওয়া যাক। স্বামী শুদ্ধানন্দজি মহারাজ স্বামীজির সুপণ্ডিত শিষ্য ছিলেন এবং স্বামীজির ইংরেজি রচনা অধিকাংশই বঙ্গানুবাদ করেছেন। স্বামীজি রেগে গেলে তাকে বকতেন। তার মুণ্ডিত মস্তক নির্দেশ করে বলতেন, তোর ওই ঝাঁ চকচকে মাথায় বরিশালের সুপুরি রেখে খড়ম দিয়ে ভাঙব। কিন্তু তিরস্কার করার পর যখনই মনে হয়েছে বা দেখেছেন তিরস্কৃত মানুষটি কষ্ট পেয়েছেন, তখনই একেবারে অন্য ভাব। সেবক কানাই মহারাজকে তার একবার কোনো একটু ভুলের জন্য স্বামীজি কানমলা দিয়েছেন। তারপর হঠাৎ দেখতে পেলেন কানাই মহারাজ লুকিয়ে নিঃশব্দে কাঁদছেন। স্বামীজি কানাই মহারাজের গলা জড়িয়ে ধরে বলেন, বাবা কানাই, দেখতে পেয়েছি, আর কেঁদো না বাবা। তার জীবনের অন্তিম লগ্নে, যদিও তখন তার বয়স 40ও ছোঁয়নি, যখন পাশ্চাত্যে প্রচারজনিত অতিরিক্ত পরিশ্রমে, অনিয়মে, খাদ্য ও বাসস্থানের অনিশ্চয়তার ফলে তার শরীর ভেঙে গেছে, প্রায় অসুস্থতায় ভুগছেন, অথচ স্বধামে প্রত্যাবর্তনের আগে সীমিত সময়ের মধ্যে গুরুর অর্পিত দায়িত্বস্বরূপ তার মিশনকে এক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে তার গভীর উদ্বেগ ও ব্যাকুলতা। এই পরিস্থিতিতে তার ধৈর্যচ্যুতি এবং ক্রোধের প্রকাশের ঘটনা মাঝে মাঝেই ঘটত, যদিও তার জন্য নিজেও কষ্ট কম পেতেন না তিনি। একবার বেলুর মঠে গঙ্গার ওপর ঘাট নির্মাণকে উপলক্ষ করে স্বামীজি রাজা মহারাজ অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দজি মহারাজকে প্রচণ্ড গালাগাল করছেন। যদিও সে ব্যাপারে ব্রহ্মানন্দজির কোনো দায়িত্ব ছিল না, কিন্তু স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ প্রাণপ্রিয় স্বামীজির অসুস্থ শরীরের কথা ভেবে স্বামীজির কথার কোনো প্রতিবাদ না করে নিঃশব্দে শুনে গেলেন। একটু পরেই স্বামীজির মনে হয়েছে রাজাকে এতখানি বকা ঠিক হয়নি। তিনি স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজকে, যিনি আসলে ঘাটের কাজের তত্ত্বাবধান করছিলেন, তাকে ডেকে বললেন, দেখ তো রাজা কি করছে। বিজ্ঞানানন্দজি মহারাজ গিয়ে দেখেন রাজা মহারাজের দরজা জানলা বন্ধ। ফিরে এসে স্বামীজিকে সে কথা বলতেই স্বামীজি ধমক দিয়ে বললেন, তোকে বললাম দেখে আসতে রাজা কি করছে, আর তুই বলছিস কি না ঘরের দরজা জানলা বন্ধ। তখন বিজ্ঞানানন্দজি মহারাজ আবার গিয়ে রাজা মহারাজের ভেজানো দরজা আস্তে আস্তে খুলে দেখেন রাজা মহারাজ কাঁদছেন। দেখে বিজ্ঞানানন্দজি মহারাজ খুব অনুতপ্ত হয়ে বললেন, মহারাজ, আমার জন্যই আপনাকে বকুনি খেতে হলো। রাজা মহারাজ বললেন, ভাই, আমাকে তো বকেইছেন, আমার পিতৃপুরুষকেও ছাড়েননি। যাই হোক, বিজ্ঞানানন্দজি মহারাজ ফিরে গিয়ে স্বামীজিকে যেই বলেছেন রাজা মহারাজ ঘরের দরজা বন্ধ করে কাঁদছিলেন, স্বামীজি ঝড়ের মতন ছুটে গিয়ে রাজা মহারাজকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে লাগলেন। বললেন, ভাই রাজা, তুই আমাকে ক্ষমা কর, অসুখ বিসুখে আমার মাথার ঠিক নেই। ভাই, আমি তোদের সঙ্গে থাকার উপযুক্ত নই, মঠ ছেড়ে আমি হিমালয়ে চলে যাব। স্বামীজির এই ভাব দেখে রাজা মহারাজ অবাক হয়ে কান্না থামিয়ে স্বামীজিকে প্রবোধ দিচ্ছেন আর বলছেন, তুমি চলে গেলে আমরা কাকে নিয়ে এখানে থাকব? তুমি যে আমাদের মাথার মণি। শুধু যে গুরু ভাই, শিষ্য এবং ভক্তদের প্রতি তার ভালোবাসা প্রগাঢ় ছিল তাই নয়,
অসহায় নিপীড়িত পাপী তাপীর প্রতি তা পূর্ণ বেগে ধাবিত হতো। স্বামী শুদ্ধানন্দজি মহারাজ লিখছেন, স্বামীজি কথা প্রসঙ্গে যখন একবার বলছিলেন যে মহাপাপীকেও ঘৃণা করলে চলবে না, তখন তার মুখ চোখে এমন দিব্য ও সুগভীর ভালোবাসা ফুটে উঠেছিল যে তিনি কখনো তা বিস্মৃত হতে পারেননি। দেশের প্রতি স্বামীজির ভালোবাসা তো সর্বজন বিদিত, কিন্তু স্বামীজির দেশপ্রেম সাধারণ দেশপ্রেমিকদের দেশপ্রেম থেকে ভিন্ন প্রকৃতির ছিল। স্বামী অখণ্ডানন্দজি মহারাজ সুন্দর করে তা ব্যাখ্যা করেছেন। বলেছেন, স্বামীজির দেশপ্রেম অত সোজা নয়। স্বামীজির ছিল দেশাত্মবোধ, সাধারণ লোকের হচ্ছে দেহাত্মবোধ, তাই দেহের সেবা যত্নে বিভোর। তেমনি স্বামীজির হচ্ছে দেশাত্মবোধ, তাই সারা দেশের দুঃখ সুখ ভূত ভবিষ্যৎ বর্তমান নিয়ে তাঁর চিন্তা। ইতিহাসে দেশপ্রেমের অনেক উদাহরণ থাকলেও দেশাত্মবোধের উদাহরণ খুবই বিরল। কিন্তু দেশের মানুষ এবং দেশের উন্নয়ন নিয়েই কেবলমাত্র তাঁর চিন্তা ছিল না, তা ভালো হলেও এক বিচারে তা মায়ার অন্তর্গত। যেমন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, শুধু নিজের পরিবারের নিজের ধর্ম নিজের দেশকে ভালোবাসা মায়ার অন্তর্গত। স্বামী অখণ্ডানন্দজি মহারাজ সেই জন্য এই প্রসঙ্গে আরও লিখেছেন, দেশাত্মবোধ তার শেষ নয়, এর পরেও আছে বিশ্বাত্মবোধ। জগতের সকল জীবের জন্য চিন্তা, তাদের ভক্তি মুক্তি কী করে হবে সেও তাঁর চিন্তা। সবার মুক্তি না হলে তাঁর মুক্তি নেই। সমস্ত দেশের মানুষের সুখ দুঃখে তাঁর সুখ দুঃখবোধ। এই প্রসঙ্গে স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ একটি ঘটনার কথা বর্ণনা করছেন। তিনি বলছেন, একদিন বেলুর মঠে রাত 2টোর সময় স্বামীজির ঘুম ভেঙে গিয়েছে। স্বামীজি বারান্দায় পায়চারি করছেন। জিজ্ঞেস করলাম, কি স্বামীজি, আপনার ঘুম হচ্ছে না? স্বামীজি বললেন, দেখো, আমি বেশ ঘুমিয়েছিলাম, হঠাৎ যেন একটা ধাক্কা লাগলো আর আমার ঘুম ভেঙে গেল। আমার মনে হলো কোনো জায়গায় একটা দুর্ঘটনা হয়েছে এবং অনেক লোক তাতে দুঃখ কষ্ট পেয়েছে। স্বামীজির এই কথা শুনে আমি ভাবলাম, কোথায় কি দুর্ঘটনা হলো আর স্বামীজির এখানে ঘুম ভেঙে গেল, এটা কি সম্ভব? এরকম চিন্তা করে মনে মনে একটু হাসলাম। কিন্তু আশ্চর্য, পরের দিন সকালে খবরের কাগজে দেখি গত রাত্রে 2টোর সময় ফিজির কাছে একটি দ্বীপে অগ্ন্যুৎপাত হয়ে বহু লোক মারা গিয়েছে, বহু লোক নিরাশ্রয় হয়েছে, অবর্ণনীয় দুঃখের সম্মুখীন হয়েছে। খবরটি পড়ে আমি অবাক হয়ে গেলাম। দেখলাম সিসমোগ্রাফের অর্থাৎ পৃথিবীর আভ্যন্তরীণ কম্পন পরিমাণের যন্ত্রের চেয়েও স্বামীজির নার্ভাস সিস্টেম মোর রেসপন্সিভ টু হিউম্যান মিজারিজ। স্বামীজি বলছেন, আমি উন্মাদের মতো ভালোবাসি, কিন্তু দরকার হলে আমার হৃৎপিণ্ডকে ছিঁড়ে ফেলতে পারি। অর্থাৎ তাঁর ভালোবাসা সুগভীর অথচ মোহমুক্ত। জগতের প্রতিটি জীবের প্রতি স্বামীজির এই ভালোবাসা প্রেম ছিল গভীর, তার তল পাওয়া অসম্ভব। স্বামীজির রসবোধ, তাঁর দেশাত্মবোধ, ভক্ত শিষ্যদের শিক্ষা দেওয়ার কৌশল এবং সর্বোপরি ভালোবেসে কাছে টেনে নিয়ে শাসন করার যে কৌশল আমরা দেখতে পাই, তা যেন দিব্য মুক্ত প্রসারিত অথচ গভীর ও সমশ্রোতা। এতক্ষণ আপনারা শুনছিলেন স্বামী বিবেকানন্দের রসবোধ, দেশাত্মবোধ, জগতের সমগ্র জীবের প্রতি প্রেম ও ভালোবাসার কিছু ঘটনার কথা। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয়। তাহলে আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে কোনো একটি নতুন ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।